ওয়েলকাম টু হিরো অফ কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব মলিকুলার অরবিটাল থিওরির পার্ট 2, সেকেন্ড পার্ট। যেটা আগের দিন আমরা এর আগের পার্টে যেগুলো দেখেছি কিভাবে মলিকুলার অরবিটাল তৈরি হয় আর মলিকুলার অরবিটাল থিওরির যে কনসেপ্ট সেটা কনসেপ্টগুলো কী কী ছিল। এবার দেখব কোনো একটা মলিকুলকে যখন ফর্ম করা হয় তার অরবিটালে যে ইলেকট্রন যেগুলো, সেই ইলেকট্রনগুলোকে অরবিটালের মধ্যে কিভাবে অকুপাই করা হবে, কিভাবে ফিল করা হবে, এবং ফিল করার পর ওই যে ডায়াগ্রাম যেটা তৈরি করব সেই ডায়াগ্রাম বেসিসে আমাদের কি কি রেজাল্ট আসতে পারে বা আমরা এমওটি থেকে আর কি কি জানতে পারি, এতটুকুই দেখব। নেক্সট, এনার্জি diagram of MOT থিওরির এনার্জি ডায়াগ্রাম দেখব। দেখো, এর ডায়াগ্রামটাকে দুটো বেসিসে ভাগ করা হয়। দুটো বেসিসে এর ডায়াগ্রামটাকে ভাগ করা হবে। একটা হবে টোটাল ইলেকট্রন গ্রেটার দেন ইকুয়াল টু 14, এর জন্য একটা ডায়াগ্রাম বেরোবে। আর একটা হবে টোটাল ইলেকট্রন লেস দেন 14। ঠিক, একটা যদি টোটাল মলিকুলের মধ্যে টোটাল ইলেকট্রন যদি 14টা বা 14টার থেকে যদি বেশি হয়, 14 বা 14-এর থেকে যদি বেশি হয়, তখন একরকম ডায়াগ্রাম তৈরি করব। আর টোটাল ইলেকট্রন যদি মলিকুলের 14টাই থেকে যদি কম হয়, তখন সেখানে এই আর একটা ডায়াগ্রাম তৈরি হবে। ওকে, যদি 14টা বা 14টার থেকে যদি বেশি হয় তাহলে একরকম ডায়াগ্রাম তৈরি হবে, আর যদি 14টার থেকে যদি কম হয় তাহলে আর একরকম ডায়াগ্রাম তৈরি হবে। কীরকম দেখবো ডায়াগ্রামটা? আর এখানে টোটাল ইলেকট্রন বলতে একটা মলিকুলের মধ্যে যতগুলো অ্যাটম পার্টিসিপেট করবে তার টোটাল ইলেকট্রনটাকেই বলা হবে ওই মলিকুলের টোটাল ইলেকট্রন বলবো। দেখো তাহলে, প্রথমেই এখানে নেব 1s, এখানে নেব 1s। এটা বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা চলে গেল বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা চলে গেল অ্যান্টি অ্যাটমিক অরবিটাল, এটা চলে গেল অ্যান্টি বন্ডিং। হলো, এটা 1s, এটা সিগমা 1s, এটা সিগমা স্টার 1s, এটা 1s, এটা সিগমা 2s, এটা 2s, এটা 2s, এটা সিগমা স্টার 2s। একটা চলে গেল, এটা 2px 2pz, এই টোটালটা হলো 2p। তার মানে এটা 2px 2py, এটা 2pz। এটা 2pz 2py আর 2px, এটাও টোটালটা 2p। এটা সিগমা 2pz, এখান থেকে যাবে এটা
আর একটাকে দেবো এখান থেকে, এই চলে গেলাম। এটাকে একটু এখানে লিখবো, তাহলে এটা হয়ে গেল। এটা পাই টু পি এক্স, এটা পাই টু পি ওয়াই, এটা পাই স্টার টু পি ওয়াই, আর এটা পাই স্টার টু পি এক্স, আর এটা হয়ে গেল সিগমা স্টার টু পি জেড। ক্লিয়ার? এটা সিগমা স্টার টু পি জেড, এইদিকে লিখি এটাকে, এটা সিগমা স্টার টু পি জেড জেড। ওকে, বোর্ডটা একটু ছোট আছে সেই জন্য একটু লিখতে অসুবিধা হলো। প্রথমে বলে দিই এই দুটো, এগুলো যে এই সাইডে যতগুলো আছে সবগুলো আছে অ্যাটমিক অরবিটাল, এই সাইডে যতগুলো আছে সবগুলো আছে অ্যাটমিক অরবিটাল। ঠিক, এটা 1s, এটা 1s, 1s সিগমা বন্ডিং, এটা বা এটা সিগমা স্টার 1s অ্যান্টি বন্ডিং, এটা 2s, এটা 2s, এটা আছে সিগমা 2s বন্ডিং, আর সিগমা স্টার 2s এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক, এখানে 2px 2py 2pz এদিকে আছে, 2px 2py 2pz এদিকে আছে। 2pz গেটা, এটার এই ডায়াগ্রামটা হবে টোটাল ইলেকট্রন গ্রেটার দেন ইকুয়াল টু 14 এর জন্য এই ডায়াগ্রামটা। কি করে বুঝবো? যদি গ্রেটার দেন ইকুয়াল টু 14 যদি থাকে তাহলে 2pzটা নিচে থাকবে, সিগমা 2pzটা নিচে থাকবে একদম। সিগমা 2pz যদি একদম নিচে থাকে তাহলে বুঝতে হবে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 14 এর জন্য ডায়াগ্রাম। ওকে, এই চলে গেল আমাদের ডায়াগ্রাম। আর একদম উপরে যেগুলো আছে সেগুলো আছে, উপরে একদম আছে সিগমা স্টার 2pz, তার নিচে আছে পাই স্টার 2px, পাই স্টার 2py, তার নিচে আছে পাই 2px, পাই 2py, তারপর নিচে আছে সিগমা 2pz। ওকে, এটা হয়ে গেল। আমরা এর উপরে ইলেকট্রন অকুপাই করব। কীরকম? সাপোজ ধরো নাইট্রোজেন আমরা N2 জন্য করব, তাহলে N2 মানে দুটো নাইট্রোজেন আছে এখানে, তাহলে নাইট্রোজেন টোটাল, দুটো নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কত? এর ইলেকট্রন হচ্ছে 7টা, এর ইলেকট্রন হচ্ছে 7টা। ঠিক, তা টোটাল ইলেকট্রন কতগুলো হয়ে গেল? টোটাল ইলেকট্রন হয়ে গেল 14টা। আচ্ছা, 14টা আমাকে ইলেকট্রন এই ডায়াগ্রামের মধ্যে ফিল করতে হবে। তাহলে দেখি আগে নাইট্রোজেনের কনফিগারেশন কি হয়। নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p3, এই চলে গেল নাইট্রোজেনের কনফিগারেশন। তার মানে 1s এ কটা ইলেকট্রন থাকবে? 1s এ ইলেকট্রন থাকবে টোটাল দুটো। তাহলে এখানে দুটো নাইট্রোজেন, এটা একটা নাইট্রোজেনের জন্য এই সাইডটা, এটা একটা নাইট্রোজেনের জন্য আর একটা সাইডের, দুটো নাইট্রোজেন আছে, একটা নাইট্রোজেনের এই সাইডে ফিল করবো আর একটা নাইট্রোজেনের এই সাইডে ফিল করবো। অ্যাটমিক অরবিটালগুলোকে কম্বাইন করবে কি ওটা, তারা এই মলিকুলার অরবিটাল তৈরি করবে। ঠিক, তাহলে এই চলে গেল একটা নাইট্রোজেনের। তাহলে এখানে এই ইলেকট্রন দিলাম, এখানে এই ইলেকট্রন দিলাম। ইলেকট্রনগুলো ফিল হবে পাউলির নীতি অনুযায়ী। পাউলি কি? প্রত্যেকটা ইলেকট্রনের ডাইরেকশন, একটা ইলেকট্রনের ডাইরেকশন একদিকে হবে, আর একটা ইলেকট্রনের ডাইরেকশন অপোজিট দিকে হবে। আর হুন্স কি বলছে? যার এনার্জি কম সেখানে ইলেকট্রন আগে ভর্তি হবে। আর আবহাওয়ার রুলস কি বলছে? প্রত্যেকটা ইলেকট্রন প্রথমে একটা একটা করে ভর্তি হবে, ইলেকট্রন যদি এক্সেস থাকে তারপর রিপিটেশন হবে। তাহলে ইলেকট্রন এখানে 1s এ ঢুকে গেছে। তারপর 2s এ কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে আগে এখানে ফিল করবে 4টে ইলেকট্রন, তারপর এখানে যাবে, হলো। তারপর পিতে কটা আছে? টোটাল 3টে ইলেকট্রন। তাহলে 1 2 3টে, 1 2 3টে ফিল করো, টোটাল 6টা ইলেকট্রন। তাহলে এখানে আগে ইলেকট্রন ঢুকে যাবে, তারপর এখানে একটা ঢুকলো, আর 6টা ইলেকট্রন 2 এখানে চলে গেল, আর
এখানে চলে গেল। কথাটা বোঝা গেল? ঠিক, এই চলে গেল আমার 6টা ইলেকট্রন। এখানে এখানে 3টে, এখানে 3টে, 6টা ইলেকট্রন। প্রথমে এখানে 2টো ঢুকবে, তারপর এখানে একটা, তারপর এখানে একটা, আরও আমার 2টো এক্সেস থাকছে, আবার এটা, তারপর এটা। আগে এটা ফিল করবে, তারপরে উপরটা যাবে। কথাটা বোঝা গেল? এই চলে গেল N2-র জন্য আমার অ্যাটমিক মলিকুলার অরবিটালের যে ডায়াগ্রাম, এটা চলে গেল ডায়াগ্রাম। ঠিক, N2-র জন্য কেন করলাম এই ডায়াগ্রামটা? তার কারণ N2 টোটাল ইলেকট্রন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 14 আসছে। তাহলে কোন ডায়াগ্রাম ফলো করবে? টোটাল ইলেকট্রন গ্রেটার দেন ইকুয়াল টু যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম অনুযায়ী এখানে ইলেকট্রনগুলোকে ফিল করতে হবে। এবার আমরা এখান থেকে কি কি বের করতে পারি? এখান থেকে আমরা বের করতে পারি, এক নম্বর হচ্ছে রেজাল্ট। এক নম্বর রেজাল্ট কি? এক নম্বর রেজাল্ট হচ্ছে বন্ড লেন্থ বা বন্ড অর্ডার। আগে বন্ড অর্ডার, এক নম্বর বের করতে পারি বন্ড অর্ডার। 2 নম্বর বের করতে পারি বন্ড লেন্থ। কম্পেয়ার করার সময় বন্ড লেন্থ আমাদের দরকার হবে। 3 নম্বর স্টেবিলিটি। 4 নম্বর কি? থার্মাল ডিসোসিয়েশন। হলো। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে থার্মাল ডিসোসিয়েশন হলো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে ম্যাগনেটিক বিহেভিয়ার, ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিক নেচার হলো। এই 5টা। একটা হচ্ছে বন্ড অর্ডার বের করতে পারি, বন্ড লেন্থ জানতে পারি, স্টেবিলিটি জানতে পারি, থার্মাল ডিসোসিয়েশন, ভাঙতে গেলে বেশি এনার্জি লাগবে না কম এনার্জি লাগবে, ম্যাগনেটিক নেচার জানতে পারি। দেখো বন্ড অর্ডার, দেখো বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এগুলো নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে বন্ডিং ইলেকট্রন, উপরে যেগুলো আছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তো বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। আর বন্ডিং ইলেকট্রন বন্ড ফর্মেশন করবে আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বন্ড ব্রেক করবে। তাহলে দেখো এর বন্ড অর্ডার যদি বের করতে হয়, তাহলে দেখো এই দুটো ইলেকট্রন সিগমা 1s এই দুটো ইলেকট্রন বন্ড ফর্মেশন করবে, কিন্তু সিগমা স্টার 1s এই দুটো ইলেকট্রন অ্যান্টি বন্ডিং, তার মানে বন্ড ব্রেক করবে। তাহলে এখানে কোনো বন্ড ফর্মেশন হবে না। ঠিক, এখানে চলে যাও, এখানে দুটো ইলেকট্রন আছে, সিগমা 2s বন্ড ফর্মেশন করবে দুটো ইলেকট্রন, আর সিগমা স্টার 2s দুটো ইলেকট্রন বন্ড ব্রেক করবে। তাহলে এই বন্ড ব্রেক ফর্মেশন করলো, এ বন্ড ব্রেক করলো, তাহলে এ তৈরি করলো, এ ভাঙলো, তাহলে কোনো বন্ড ফর্মেশন হলো না। এখানে দেখো নিচে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু বন্ডিং ইলেকট্রন, আর উপরে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। কিন্তু অ্যান্টি বন্ডিং ইলেকট্রন একটাও নেই, শুধু বন্ডিং ইলেকট্রন আছে। তাহলে এখানে বন্ড ফর্মেশন হলেও হতে পারে। তাহলে বন্ড অর্ডার দেখো এখানে হাফ ইন্টু টোটাল বন্ডিং ইলেকট্রন কটা? 6টা, 2 4 6, 6টা বন্ডিং ইলেকট্রন। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন একটাও নেই, তাহলে 0 হয়ে গেল। তাহলে হাফ ইন্টু 6 কত দাঁড়ালো? 3, তাহলে 3। N2-র যে বন্ড অর্ডার যেটা সেটা 3, N2-র বন্ড অর্ডার হচ্ছে 3। N2 যদি বন্ড অর্ডার 3 হয় তাহলে N2-কে লিখবো কী করে? এই নাইট্রোজেন, এই ট্রিপল বন্ড, এটা 3, বন্ড অর্ডার 3 মানে 3টে বন্ড করে থাকবে। ওকে, তারপর দেখো প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক সেকেন্ড দেখো এইগুলো এই বন্ড লেন্থ এগুলোকে কম্পেয়ার করার সময় ইউজ করা হয়। শুধু এটুকু আমরা এখান থেকে কনসেপ্ট বলতে পারি যে বন্ড লেন্থ যেটা 2 নম্বর বন্ড লেন্থ যেটা সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থ তত কম হবে, বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থ তত কম হবে। দেখো কি বন্ড অর্ডার কত? 3, বন্ড অর্ডার 3 মানে ট্রিপল বন্ড মানে বন্ড লেন্থ কী হবে? কমে যাবে। ঠিক, আর ম্যাগনেটিক প্রপার্টি কি বা ম্যাগনেটিক নেচার কি হবে? ম্যাগনেটিক নেচার হবে আনপেয়ার্ড ইলেকট্রন যদি প্রেজেন্ট থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট
আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট মিন্স প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ওকে। আর আনপেয়ার্ড ইলেকট্রন অ্যাবসেন্ট মিন্স ডায়াম্যাগনেটিক, যদি আনপেয়ার্ড ইলেকট্রন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেখানে হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। দেখো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা, তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এই মলিকুলার অরবিটালগুলোর মধ্যে কোনো জায়গাতেই আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে তাহলে N2 যেটা ডায়াম্যাগনেটিক, N2 যেটা সেটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। থার্মাল, আচ্ছা এখানে স্টেবিলিটির কন্ডিশন যেটা একটু রাব করব আমি। স্টেবিলিটির কন্ডিশন যেটা এখানে দেখো, এটাকে মুছি। স্টেবিলিটি আইডিয়া, যদি বন্ডিং ইলেকট্রন গ্রেটার দেন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন হয় তাহলে স্টেবল হবে। মানে বন্ডিং ইলেকট্রন যদি বেশি হয়, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যদি কম হয় তাহলে সেখানে স্টেবল হবে। দেখো বন্ডিং ইলেকট্রন এই 6টা আছে, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন একটাও নেই, তাহলে N2 তাহলে স্টেবল হবে, ওকে। আর ফার্স্ট এটা, সেকেন্ড হচ্ছে বন্ডিং ইলেকট্রন ইকুয়াল টু অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যদি হয় তাহলে আনস্টেবল হবে, হবে। 3 নম্বর হচ্ছে বন্ডিং ইলেকট্রন লেস দ্যান অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যদি হয় তাহলেও আনস্টেবল হবে। এই চলে গেল আনস্টেবলের দুটো কন্ডিশন। যদি বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দুটোই যদি ইকুয়াল যদি হয়ে যায় তাহলে আনস্টেবল হয়ে যাবে। বন্ডিং ইলেকট্রন যদি গ্রেটার দেন অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যদি হয়ে যায় তাহলে সেখানে স্টেবল হয়ে যাবে। আর বন্ডিং ইলেকট্রন লেস দ্যান অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, মানে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যদি বেশি হয়ে যায় তাহলে সেখানে আনস্টেবল হয়ে যাবে। এই চলে গেল স্টেবল আর আনস্টেবল। এখানে দেখা যাচ্ছে 6টা বন্ডিং ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন একটাও নেই, তাহলে গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে গেলে সে স্টেবল হয়ে যাবে। তাহলে এই চলে গেল আমাদের এমওটি থিওরি, যে এনার্জি ডায়াগ্রাম। যেটা এনার্জি ডায়াগ্রাম কেন, এনার্জি এই নিচে থেকে উপরের দিকে যত যাব তত এনার্জি বাড়তে যাবে। কথাটা বোঝা গেল? 1s এনার্জি সব থেকে কম হবে, 2p বাড়বে অরবিটালে এনার্জি, তাহলে এটা উপর থেকে যত যাব তত এনার্জি বাড়তে থাকবে। এই চলে গেল গ্রেটার দেন ইকুয়াল টু 14টার বেশি, 14-এর বেশি ইলেকট্রন যদি থাকে তার বেসিসে এই ডায়াগ্রাম হবে। এই ডায়াগ্রামের মধ্যে আর লেস দেন 14 যদি হয় তাহলে সেই ডায়াগ্রামের চেঞ্জ খুব একটা কিছু হবে না, শুধু এই 2pz যেটা 2pzটাকে নিচে থেকে তুলে এদের উপরে বসিয়ে দেবো, জাস্ট এতটুকুই করব। দেখো এবার আমি এখানে বেশি কিছু চেঞ্জ করবো না, পুরোটাকে মুছবো না, শুধু এই জায়গাটা যেটুকু চেঞ্জ হবে এই জায়গাটাই, উপরের পার্টটা যেমন আছে সেই রকমই থাকবে, শুধু এখানে চলে যাবে 2pz, এখানে চলে যাবে, এখানে 2pz চলে আসবে, আর এখানে চলে আসবে 2px, আর এখানে 2py, ব্যাস। ব্যাস এতটাই, ঠিক। এটা চলে গেল তোমার সিগমা 2pz, সিগ পাই 2py, আর পাই 2px, এতটুকুই চেঞ্জ হবে, বাকি আর কিছু চেঞ্জ নেই। শুধু সিগমা 2pz এখানে নিচে ছিল, এই টোটাল ইলেকট্রন লেস দ্যান 14-এর ক্ষেত্রে এই ডায়াগ্রাম হয়ে যাবে। টোটাল ইলেকট্রন লেস দ্যান 14-এর ক্ষেত্রে 2pz শুধু নিচে থেকে উপরে চলে যাবে, ব্যাস আর কিছু নেই। দেখো যে কোনো একটা করো, ফ্লোরিন F2, ফ্লোরিন হচ্ছে নয়, ওটার জন্য হবে না, তাহলে অন্য একটা করি। ধরো N2 মাইনাস N2 প্লাস মানে
নাইট্রোজেন হচ্ছে 14টা ইলেকট্রন, নাইট্রোজেন দুটো নাইট্রোজেন আছে, তাহলে এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, তাহলে এখানে 7টা, এখানে 7টা, টোটাল ইলেকট্রন হচ্ছে 14টা। কিন্তু এখানে প্লাস আছে, মানে একটা ইলেকট্রন রিলিজ করে দিয়েছে, তাহলে কত হলো 14 - 1 = 13। 13 মানে লেস দ্যানের, তাহলে এই ডায়াগ্রাম পড়ে যাবে। চলো ইলেকট্রন ফিল করো। নাইট্রোজেনের কনফিগারেশন তো আমরা জানি 1s2, 2s2 আর 2p3 হয়। ঠিক এই হলো নাইট্রোজেনের কনফিগারেশন। ঠিক এখানে 2p থেকে একটা ইলেকট্রন কম থাকবে, 2pতে একটা ইলেকট্রন কম থাকবে, তাহলে এটা গেল n2 এর কনফিগারেশন। ঠিক n2 ক্ষেত্রে এই 2pতে একটা ইলেকট্রন কম থাকবে, মনে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে লিখি 1s2, 2s2, 2p, এখানে 2 রাখলাম n2 প্লাসের ক্ষেত্রে। ঠিক, তাহলে এখানে দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন। একটা জিনিস এখানে কনফিউশন করলে হবে না, যেখানে দিয়েছে n2 প্লাস, n2 প্লাস মানে দুটো নাইট্রোজেন অ্যাটমেই কিন্তু প্লাস নেই, দুটো নাইট্রোজেন অ্যাটমেই কিন্তু প্লাস নেই। ওভারঅল এদের মধ্যে n2 যেটা, সেইটার উপরে প্লাস হবে। তাহলে একটা নাইট্রোজেনে তোমার থাকবে 7টা ইলেকট্রন, আর একটা নাইট্রোজেনে থাকবে 6টা ইলেকট্রন। ঠিক, তাহলে দেখো আমি এখানে ফিল করলাম, এখানে 1s দিলাম, 1s দিলাম দুটো, এখানে 1s দিলাম দুটো। ওকে, তাহলে এখান থেকে দুটো যদি হয়, তাহলে এই বন্ডিংয়ে চলে আসলো দুটো ইলেকট্রন, আর অ্যান্টি বন্ডিংয়ে চলে গেল দুটো ইলেকট্রন। ঠিক 2s ফিল করলাম দুটো, এখানে 2s ফিল করলাম দুটো হলো, আর এখানে চলে আসলো দুটো ইলেকট্রন বন্ডিংয়ে, এখানে চলে গেল দুটো ইলেকট্রন বন্ডিংয়ে। ক্লিয়ার? এবার 1s আর 2s কমপ্লিট হয়ে গেছে। 2pতে চলো, তাহলে 2pতে কি একটা জায়গাতে একটা ইলেকট্রন কম থাকবে, তার মানে একটাতে থাকবে দুটো ইলেকট্রন, একটাতে থাকবে দুটো ইলেকট্রন, একটাতে থাকবে দুটো ইলেকট্রন। তাহলে ওভারঅল ইলেকট্রন কটা আছে আমার? 5টা। ওভারঅল ইলেকট্রন আছে আমার 5টা। তাহলে দেখো এখানে, তাহলে এখানে একটা ফিল করলাম, এখানে একটা ফিল করলাম, এখানে ডবল দিলাম, এখানে ডবল, 4টে চলে গেল, একটা ইলেকট্রন আর পড়ে থাকলো, এই ইলেকট্রনটা এই জায়গাতে চলে গেল। কথাটা বোঝা গেল? টোটাল ইলেকট্রন অ্যাটমিক অরবিটালে টোটাল ইলেকট্রন আছে আমার এদিকে 3টে, এদিকে 2টো, 5টা। তাহলে কি করে হলো? তারা মলিকুলার অরবিটালে যখন ইলেকট্রন ফিল করবে তখন দুটো গেল আর দুটো গেল, 2px, পাই 2px এ দুটো, পাই 2pi দুটো, আর সিগমা 2p জেটে চলে গেলে একটা, টোটাল 5টা ইলেকট্রন আমার হয়ে গেল। তাহলে দেখো এরা দুজন এ বন্ড ফরমেশন করবে, এ বন্ড ব্রেক করবে, তাহলে নো বন্ড ফরমেশন, বন্ড ব্রেক, এ বন্ড ফরমেশন, বন্ড ব্রেক, নো বন্ড ফরমেশন। এ বন্ড তৈরি করলে এ বন্ড ভাঙবে, তাহলে কোনো বন্ড ফরমেশন হবে না। এরা টোটাল 3জন মিলে বন্ড ফরমেশন করবে, তাহলে বন্ড অর্ডার হাফ ইন্টু NB মাইনাস NA, কত হলো? হাফ ইন্টু কটা ইলেকট্রন আছে টোটাল? 2, 2, 4, 5, 5টা। অ্যান্টিবন্ডিং ইলেকট্রন নেই, তাহলে হয়ে গেল 5/2, 5/2 মানে 2.5। তাহলে বন্ড অর্ডার হচ্ছে এখানে 2.5, N2 প্লাসের বন্ড অর্ডার হচ্ছে 2.5। কীরকম? নাইট্রোজেন, এই ডবল বন্ড, এই নাইট্রোজেন, ওভারঅল এটা গেল, এর উপরে টোটাল পজিটিভ চার্জ, আর একটা 2.5 মানে একটা ডটের লাইন দিয়ে দেখাতে হবে, এটা মানে হচ্ছে নাইট্রোজেন 2.5। ঠিক, এ পেয়ার্ড হবে না আনপেয়ার্ড হবে? দেখো পেয়ার্ড হবে, এই প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক হবে? দেখো এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে আছে, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে, N2 প্লাস এ প্যারাম্যাগনেটিক হয়ে যাবে, N2 প্লাস এ প্যারাম্যাগনেটিক হবে। প্যারাম্যাগনেট হবে, তার কারণ একটা আনপেয়ার্ড ইলেকট্রন এখানে পড়ে আছে, প্যারাম্যাগনেটিক হবে। কথাটা বোঝা গেল? ঠিক, এর আগে আমরা করলাম N2 করেছিলাম, এর আগে আমরা N2 করেছিলাম। N2-র ক্ষেত্রে বন্ড অর্ডার ছিল, N2-র ক্ষেত্রে বন্ড অর্ডার ছিল, N2-র ক্ষেত্রে বন্ড অর্ডার ছিল 3, আর N2 প্লাসের ক্ষেত্রে বন্ড অর্ডার হয়ে গেল 2.5। এবার এদের দুজনের মধ্যে কম্পেয়ার করতে পারবো যে কে বেশি স্টেবল হবে, কে কম বেশি স্টেবল হবে, কার বন্ড লেন্থ বেশি হবে, কার বন্ড লেন্থ কম হবে, দুটোর মধ্যে কম্পেয়ার করি। দেখো এখানে এটা মুছে দিই। দেখো এদের মধ্যে যদি বন্ড লেন্থের কম্পেয়ার করতে বলে, বন্ড লেন্থ অর্ডার যদি বের করতে বলে, বন্ড লেন্থ অর্ডার, বন্ড লেন্থ অর্ডার যদি এদেরকে বের করতে বলে, তাহলে কি বন্ড লেন্থের ফর্ম কি দেখলাম? যে বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। তাহলে
যার অর্ডার বেশি তার লেন্থ কম, তাহলে N2 বন্ড লেন্থ বেশি, এই N2 বন্ড অর্ডার বেশি, তাহলে বন্ড লেন্থ এটাতে কম হবে। তাহলে বন্ড লেন্থ কম মানে তাহলে N2 বন্ড গ্রেটার দেন N2 প্লাস হয়ে যাবে। ঠিক। থার্মাল স্টেবিলিটি বন্ড অর্ডারের সঙ্গে ডাইরেক্ট থার্মাল ডিসোসিয়েশন মানে ওটাকে ভাঙতে কতটা এনার্জি লাগবে। তা যার বন্ড অর্ডার যত বেশি হবে সে টাইটলি বন্ডিং থাকবে, সেটাকে ভাঙতে গেলে বেশি এনার্জি লাগবে। যার বন্ড অর্ডার বেশি হবে সেটা টাইটলি বন্ডিং থাকবে আর তাকে ভাঙতে গেলে বেশি এনার্জি লাগবে। তাহলে বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড ডিসোসিয়েশন তো এনার্জি তত বেশি হবে। তাহলে কি লিখব? এর বন্ড অর্ডার হচ্ছে 3, এর বন্ড অর্ডার হচ্ছে 2, তাহলে যার বন্ড অর্ডার বেশি তার থার্মাল ডিসোসিয়েশন বেশি। তাহলে অর্ডার অফ থার্মাল ডিসোসিয়েশন কী হবে? N2 গ্রেটার দেন N2 প্লাস। এর অর্ডার হচ্ছে 3, এর অর্ডার হচ্ছে 2.5, তাহলে যার অর্ডার বেশি তার থার্মাল স্টেবিলিটিও বেশি। প্যারাম্যাগনেটিক বলে দিলাম N2 প্লাস, প্যারাম্যাগনেটিক N2 প্লাস হচ্ছে প্যারাম্যাগনেটিক, তার কারণ হচ্ছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ঠিক, কনফিউশনে কোনো জায়গা নেই যে দুটো N2 প্লাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন রিলিজ হবে, কিন্তু কোন জায়গা থেকে রিলিজ হবে? যে কোনো একটা অ্যাটম থেকে রিলিজ হবে। যে একটা অ্যাটমে ফুল লিখবে আর একটা অ্যাটমে একটা কম লিখবে যদি প্লাস হয়, আর মাইনাস করলে যে কোনো একটা অ্যাটমে যতগুলো ইলেকট্রন থাকে সেগুলো লিখবো, আর মাইনাসের জন্য আর একটা অ্যাটমে ইলেকট্রন আর একটা বেশি লিখবো, দিয়ে দুটোকে ফিল করতে থাকবো। তাহলে এই চলে গেল মূল কথা, আমাদের এনার্জি যে ডায়াগ্রাম সেটাও। ঠিক, আমরা এমওটি আমি এর বাইরে আর একটা মানে ক্লাস করব, ভিডিও করব, যেটাতে শর্টকাট দেখব। আমাদেরকে ফটাফট যখন কোশ্চেন করবে এতটা ডায়াগ্রাম বের করে আমাদের অ্যান্সার বের করা সম্ভব নয়, বা যখন আমাদেরকে অর্ডার যখন লিখতে বলবে তখন ডায়াগ্রাম বের করে আমাদের অর্ডার লেখা সম্ভব নয়। তখন শর্টকাটে কীভাবে আমরা অর্ডার লিখতে পারবো সেটার উপরে আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ঠিক, এই ভিডিওগুলো ভালো করে দেখার চেষ্টা করো, বোঝো, যেখানে না বুঝতে পারবে সেখানে কমেন্ট করো, আর ভিডিওগুলো লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।